প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় যখন থেকেই তোমরা বাসায় বন্দী হয়েছ তখন থেকেই এই অনলাইন ক্লাসের সুবন্দোবস্ত করেছে। প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই তোমাদের বাসায় সুস্থ আছো, নিরাপদে আছো। সারা বিশ্ব এক আতঙ্কে আছে, ঠিক তেমনি আমরা বাংলাদেশবাসী যারা আছি আমরাও আতঙ্কে আছি। করোনা ভাইরাস ভয়ঙ্কর একটা নামে রূপে পরিণত হয়েছে। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য তোমাদের বাসায় থাকতে হবে, ঘরে থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অন্ধকারের পরে আলো আসে। ঠিক এই করোনা ভাইরাস একদিন হয়তোবা থাকবে না, কিন্তু আমাদের জীবন আবার শুরু হবে। আর আমরা চাই, আমাদের অধ্যক্ষ মহোদয় চাই, আমাদের স্টুডেন্টরা ওরা পিছিয়ে থাকবে না। আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলি নিব, তোমরা তোমাদের বাসায় থেকে এই ক্লাসগুলি ফলো করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। যদি তোমরা পড়াশোনা এই সময়টার মধ্যে চালিয়ে না যাও তাহলে দেখবে তোমরা হয়তোবা অনেকটা পিছিয়ে গিয়েছো। সো পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমি যে টপিক্সটা শুরু করব এর আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম সুবল, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমি 33তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত। যাক, আজকে আমরা যে টপিক্সটা তোমাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা, যা ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের টপিক্স আমরা বলতে পারি। এবং একইভাবে এটা যদি আমরা অনার্সের স্টুডেন্টদের কথা বলি, প্রথম বর্ষের স্টুডেন্টদের সেম টপিক্স আছে। সো একই সাথে তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা আমার ক্লাসটা যেভাবে ফলো করবা, অনার্সের ফার্স্ট ইয়ারে যারা আছো আশা করি তোমরাও এই ক্লাসটা একটু ফলো করবা। যৌথ মূলধনী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে তোমাদের যতগুলি চ্যাপ্টার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন সবসময় বেশি হয়। সো আমরা যদি যৌথ মূলধনী ব্যবসা শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু কথা বলে নিতে চাচ্ছি। তোমাদের সাথে এই ব্যাপারে আগে আমাদের কথা হয়েছে, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা। আমরা যদি এক মালিকানা ব্যবসার কথা বলি তাহলে একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা এক মালিকানা ব্যবসা বলতে পারি, যেটা বিজনেস অথবা ব্যবসার আদি রূপ। ঠিক তারপরে যদি আমরা বলি অংশীদারি ব্যবসা, দুই বা ততোধিক ব্যক্তি মিলে চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে বলা হবে অংশীদারি ব্যবসা। দেখো তোমরা, আমি একটু আগে যেটা বলেছিলাম যে বিজনেসের আদি রূপ হচ্ছে এক মালিকানা ব্যবসা। এই এক মালিকানা ব্যবসার সমস্যাগুলি দূর করার জন্য সৃষ্টি হয়েছিল অংশীদারি বিজনেসের। আর এই অংশীদারি বিজনেসের সমস্যাগুলি দূর করার জন্য অথবা লিমিটেশন যেগুলি আছে বিজনেসের, এইগুলি দূর করার জন্য সৃষ্টি হয়েছিল আধুনিক
তম বিজনেস যৌথ মূলধনী ব্যবসা অথবা যৌথ মূলধনী কোম্পানি। সো আমার কথা থেকে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হতে পারছো যে বিজনেসের আধুনিক রূপ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি অথবা যৌথ মূলধনী ব্যবসা। বিশ্বের বৃহৎ বিজনেস হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। আসো এখন আমরা যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞাটা একটু জেনে নিই। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে বিজনেস গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে বলা হবে যৌথ মূলধনী বিজনেস। বিশ্বের আধুনিকতম বিজনেস যৌথ মূলধনী বিজনেস। তোমরা আমরা যে বই তোমাদের ক্লাসে পড়াই ওই বইয়ে যদি একটু ঢোকো তাহলে দেখবে 161 পৃষ্ঠা ওই বিজনেসের তোমাদের সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আমরা যদি বইয়ের থেকে আরেকটু ক্লিয়ার করি, কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত ও কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। আমি যদি আবার বলি, সহজ করে বলতে যাই, তাহলে তোমরা এইভাবে বুঝতে পারো এবং পরীক্ষায় লিখতে পারো। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে যৌথ মূলধনী সংগঠন অথবা যৌথ মূলধনী ব্যবসা বলা হবে। আমরা এই যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে তোমাদের সংজ্ঞাটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে আমরা একটু পড়িয়ে দিই। তা প্রথমেই যদি আমরা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যতে যাই, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা এক মালিকানা বিজনেসের কথা বলেছিলাম, অংশীদারি বিজনেসের কথা বলেছিলাম। এক মালিকানা বিজনেসে আইনের তেমন কোনো ঝামেলা নেই। অংশীদারি বিজনেস 1932 সনের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমরা যদি কোম্পানি বিজনেসের কথা বলি, কোম্পানি বিজনেস টোটালি আইন দ্বারা সৃষ্টি হবে, আইন দ্বারা শেষ হবে, আইন দ্বারা পরিচালিত হবে। সো যৌথ মূলধনী কোম্পানির প্রথম আমরা বৈশিষ্ট্য যেটা বলতে পারি এটা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। 1994 সনের আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি গঠিত হবে, পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হবে। তারপরে যদি আমরা বলি কৃত্রিম ব্যক্তি সত্তা, অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে তোমরা কি বুঝো? ব্যক্তির যে সত্তা আছে এটাকে বলা হয় ব্যক্তি সত্তা। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি তো আসলে ন্যাচারালি কোনো ব্যক্তি নয়। যৌথ মূলধনী কোম্পানি ন্যাচারালি কোনো ব্যক্তি না হওয়ার পরেও ব্যক্তির মতো করে চুক্তি করতে পারবে, ব্যক্তির মতো করে ব্যক্তি যে কাজগুলি সম্পাদন করতে পারে যৌথ মূলধনী কোম্পানি এই কাজগুলি সম্পাদন করতে পারে। বিজনেসে ব্যক্তির মতো যৌথ মূলধনী কোম্পানি চুক্তি সম্পাদন করতে পারে, স্বাধীন ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে এবং লেনদেন করতে পারে, প্রয়োজনে মামলা দায়ের করতে পারে। এই জন্য যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ করতে পারে, এই জন্য এটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। চিরন্তন অস্তিত্বের অধিকারী। আমরা যদি 3 নম্বর বৈশিষ্ট্য যেটা আছে, এটা আসলে নাম্বারিং করতে হবে এরকম না, বৈশিষ্ট্যগুলি তোমাদের বুঝতে পারলেই হইল। চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব কোম্পানি বা বিজনেস গঠন হবে, কিন্তু কোম্পানি বিজনেস কখন অবসায়ন হবে, কখন বিলুপ হবে, এটা আসলে ওইভাবে বলা যায় না। তুমি মনে করো তুমি একটা এক মালিকানা ব্যবসা গঠন করেছ। এই এক মালিকানা বিজনেস এনি টাইম তুমি ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারো। তুমি একজন ব্যক্তি, তোমার উপরে এটা নির্ভর করবে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি
একবার যখন গঠন হবে তখন এটা অনবরত চলতে থাকবে। যদিও যৌথ মূলধনী কোম্পানির অবসায়ন হয়, কিন্তু সাধারণত ধরে নেওয়া হয় যৌথ মূলধনী কোম্পানি গঠন হওয়ার পরে অনবরত এটা চলতে থাকবে, আর এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্ব। তোমরা যদি একটু বইয়ে দেখো এখানে লিখেছে চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। কোম্পানি সংগঠন অন্য অন্য ব্যবসার নেই সহজে বিলুপ্ত হয় না, বিদায় আইন অনুযায়ী এই ব্যবসা চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়া, শেয়ার হস্তান্তর ইত্যাদি এই ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করতে পারে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এরূপ ব্যবসায়ের বিলোপ ঘটে। তোমাদের প্রথমেই বলেছিলাম যে যৌথ মূলধনী কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্টি হবে এবং যৌথ মূলধনী কোম্পানি আইনের মাধ্যমে বিলোপ ঘটবে। অন্য মাঝখানে যে কারণে অন্য বিজনেস অবসায়ন ঘটে, যেমন এক মালিকানা অংশীদারি, এইভাবে যৌথ মূলধনী কোম্পানির অবসায়ন ঘটবে না। এই জন্য যৌথ মূলধনী কোম্পানিকে বলা হয় চিরন্তন অস্তিত্বের অধিকারী। তারপরে সদস্য সংখ্যা, এটাও একটা যৌথ মূলধনী কোম্পানির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটু পরে আমরা হয়তো পড়ব যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ। ওই জায়গায় আমরা একটা পাবো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 7 জন, সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন, সর্বোচ্চ সদস্য হচ্ছে 50 জন। তাহলে আমি আবার বলছি, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য 7 জন, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য 2 জন। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য কত? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য কত? 50 জন। তাহলে সদস্য নিয়ে আমরা কথা বললাম। সাধারণ সিলমোহর পরবর্তী বৈশিষ্ট্য, এটা আমরা একটু কথা বলি। তোমরা দেখো, কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে সকল কাজেই তাকে প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ উপর নির্ভর করতে হয়। প্রতিনিধির বৈধতা কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা নির্ধারিত। যারা কোম্পানির প্রতিনিধিত্ব করবে তারা কোম্পানির সাধারণ সিলমোহর ব্যবহার করবে। কোম্পানির সকল কাগজপত্র এরূপ সিলের ব্যবহার আবশ্যক। এজন্য কোম্পানির সাধারণ সিলমোহর কিভাবে সংরক্ষিত এবং ব্যবহৃত হবে সেই বিষয়ে কোম্পানির পরিমেল নিয়মাবলীর প্রয়োজনীয় বিধানের উল্লেখ করা হয়েছে। যাক, একটা টপিক্স থেকে আরেকটা টপিক্স চলে আসে। পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ ইন্টারনাল ডকুমেন্ট, অভ্যন্তরীণ দলিল। এই পরিমেল নিয়মাবলীতে সাধারণ সিলমোহর কিভাবে ব্যবহার করতে হবে এটা বলা আছে। সো সাধারণ সিলমোহর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য। শেয়ার মূলধন, শেয়ার মূলধন। তাহলে প্রথমেই তোমাদের শেয়ার কি বোঝাইতে হয়? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়? শেয়ার। আর এই শেয়ারের মাধ্যমে যে মূলধন গঠিত হয় এটাকে বলা হবে কি? শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য। তোমরা দেখো, আইনগতভাবেই কোম্পানির মূলধনকে কতগুলো সমান অঙ্কের ক্ষুদ্র এককে ভাগ করা হয়। এর প্রত্যেকটি এককে শেয়ার বলে। এইগুলো বিক্রয় করে কোম্পানির নিজস্ব মূলধন সংগ্রহ করে। শেয়ারে বিভাজিত থাকার কারণেই এই মূলধনকে শেয়ার মূলধন বলা হয়। সাবালক যোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার কিনে এর সদস্য পদ অর্জন করতে পারে। তাহলে আমরা যদি আরেকটু সহজ ভাষায় বলি, শেয়ার দ্বারা যে মূলধন গঠিত হয় কোম্পানির, এটাকে বলা হবে শেয়ার মূলধন। আর এই শেয়ার যারা ক্রয় করবে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার, যারা হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। তারপরে তোমরা
তোমাদের বইয়ে দেখো, আর যাদের পাশে বই নেই তারা শুনো। পরের বৈশিষ্ট্য নিয়ে আমরা যেটা কথা বলবো, এটা হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয় হওয়ার কারণে অথবা যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয় হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। দেখো, এক মালিকানা কোম্পানি এবং অংশীদারি কোম্পানি, ওইগুলির সাথে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে ওইগুলি কিন্তু মালিকানা আসলে ওইভাবে সহজে হস্তান্তর করা যায় না। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিন্তু অবাধে হস্তান্তরযোগ্য। তোমরা এটা হয়তো বা ভালোভাবে জানো, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইচ্ছা করলেই বিক্রি করা যাবে। তোমার কাছে মনে করো একটা শেয়ার আছে, তুমি শেয়ারটা আমার কাছে বিক্রি করে দিয়েছো। একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় পরে আমি এই শেয়ারটা মিস্টার এক্সের কাছে বিক্রি করতে পারবো, মিস্টার এক্স ওয়ের কাছে বিক্রি করতে পারবে। এইভাবে কোম্পানির শেয়ার হচ্ছে অবাধে হস্তান্তরযোগ্য। আর এই জন্যই শেয়ার মার্কেটের সৃষ্টি হয়েছে। এটা আমরা পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধ দায়। সীমাবদ্ধ দায় অথবা লিমিটেড লাইবিলিটি। যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয় হওয়ার পিছনে, যৌথ মূলধনী কোম্পানি টিকে থাকার পিছনে, যৌথ মূলধনী কোম্পানিতে সবচেয়ে বেশি মানুষ বিনিয়োগ করে এই সীমাবদ্ধ দায়ের কারণে। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের মনে যে সীমাবদ্ধ দায় জিনিসটা কি। আমি যদি একেবারে সহজ ভাষায় তোমাদেরকে বলি, সীমাবদ্ধ দায় হচ্ছে তুমি যত টাকা দেওয়া শেয়ার ক্রয় করবা তত টাকা পর্যন্তই তোমার দায়। মনে করো তুমি এক্স ওয়াই জেড কোম্পানির 1000 শেয়ার ক্রয় করেছ। কত টাকা দিয়ে? ধরো 1 লাখ টাকা দিয়ে। 1 লাখ টাকা দিয়ে 1000 শেয়ার ক্রয় করেছো তুমি এক্স ওয়াই জেড কোম্পানির। তাহলে এই কোম্পানি যদি অনেক বেশি লস করে ফেলে, তুমি তো শেয়ার ক্রয় করেছো 1 লক্ষ টাকার, এই কোম্পানি এত বেশি লস করলো যে প্রত্যেক শেয়ার হোল্ডারের ভাগে লসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মনে করো 1,50,000 টাকা প্রত্যেকের ভাগে লস পড়ে যাচ্ছে, লোকসান হচ্ছে। কিন্তু তুমি শেয়ার ক্রয় করেছিলা কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। তোমার দায় হচ্ছে 1 লক্ষ টাকা। কোম্পানি যত বেশি লোকসান করুক এতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার দায় কত টাকা পর্যন্ত? তুমি মেনে নিবা হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত। সো এই যে 1 লক্ষ টাকা পর্যন্ত তুমি মেনে নিচ্ছ, এর বেশি লস হইলেও তুমি মেনে নিবা না তোমার ভাগে। এটা কি বলা হবে হচ্ছে সীমাবদ্ধ দায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি আরও সহজ ভাষায় বলি, তুমি যদি 100 টাকা দিয়ে শেয়ার ক্রয় করো, এই 100 টাকা পর্যন্তই হচ্ছে তোমার দায়। যত বেশি লস হোক এতে তোমার কিচ্ছু যায় আসে না। 100 টাকা লসেই হচ্ছে 100 টাকা লস তুমি দিয়ে দিবা, এরপরে তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে কোম্পানির বিভিন্ন প্রকারভেদ আছে, ওইগুলির মধ্যে আবার বিভিন্ন ধরনের দায়ের কথা বলা হবে, তখন আমরা তোমাদেরকে আরও পরিষ্কার করে বুঝিয়ে দিব। তারপরে আমরা যাই বিধিবদ্ধ দায়িত্ব। দেখো, অন্য বিজনেসকে, অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে যে জিনিসগুলি করতে হয় না, যে কাজগুলি করতে হয় না, কিংবা সীমিত আকারে করতে হয়, কিন্তু যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই ওই কাজগুলি করতে হয়। এটাকে এখানে বলা হবে হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। দেখো, তোমরা যদি বইয়ের ভাষায় দেখো, কোম্পানি আইন অনুযায়ী এরূপ ব্যবসাকে বেশ কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। যেমন
খাতাপত্র সংরক্ষণ, হিসাব তৈরি, হিসাব নিরীক্ষণ, সভা আহ্বান, পরিচালক পরিষদ পুনর্গঠন ইত্যাদি। এরূপ দায়িত্ব পালনে ব্যর্থ হলে কোম্পানি নিবন্ধক আইন অনুযায়ী জরিমানা আরোপ এমনকি এর নিবন্ধন বাতিল করতে পারে। অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিছু কিছু বিধিবদ্ধ দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা প্রায় সময়ই তোমাদের বাসায় অনেকের বাসায় ডেইলি নিউজ পেপার আছে, অনেকের বাসায় ডেইলি নিউজ পেপার আছে। ডেইলি নিউজ পেপারে তোমরা জাতীয় দৈনিকগুলিতে তোমরা দেখবা হিসাব বিজ্ঞানে তোমরা যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এইগুলি করো, এইগুলির মতো সেম অঙ্ক ডেইলি নিউজ পেপারগুলিতে প্রায় প্রায় তোমরা দেখতে পাও বিজনেসের পাতায়। আর এইটা হচ্ছে কোম্পানির একটা বিধিবদ্ধ দায়িত্ব। একটা নির্দিষ্ট সময় পরে তাদের অবশ্যই কী করতে হবে, এরকম হিসাবপত্র নিরীক্ষা করতে হয় এবং এরকম ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করে জাতীয় দৈনিকগুলিতে প্রকাশ করতে হয়। আবার এটা কিন্তু সিএ কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে। সিএ কি তোমরা অবশ্যই জানো, কমার্সের সবচেয়ে বড় ডিগ্রি বলতে পারি আমরা সিএকে। যাই হোক, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তাহলে বিধিবদ্ধ দায়িত্ব যে বৈশিষ্ট্য এটা গেল। তারপরে হচ্ছে আসো কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বৃহদায়তন প্রতিষ্ঠান যদি আমরা বলি, এটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা অথবা যৌথ মূলধনী কোম্পানি। তাহলে সবচেয়ে ছোট বিজনেস আমরা কোনটাকে বলতে পারি? সবচেয়ে ছোট বিজনেস হচ্ছে এক মালিকানা বিজনেস। আর সবচেয়ে বৃহৎ বিজনেস হচ্ছে তাহলে সবচেয়ে বৃহদায়তন প্রতিষ্ঠান হচ্ছে তাহলে কোনটা? যৌথ মূলধনী কোম্পানি। তুমি যদি বড় আকারের বিজনেস করতে চাও, তুমি যদি বিশাল আকারের কোনো কিছু করতে চাও, তাহলে এটা অবশ্যই করতে হবে যৌথ মূলধনী কোম্পানির মাধ্যমে। দেখো, আমরা যদি উদ্যোক্তার কথা বলি, বর্তমান বাংলাদেশ সরকার উদ্যোক্তা তৈরি করার জন্য বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর উদ্যোক্তার কথা যদি বলি, কিংবা এই বিশ্বে যারা বড় বড় উদ্যোক্তা হয়েছে, তারা কিন্তু প্রথম এক মালিকানা বিজনেস দিয়ে শুরু করেছিল। কিন্তু একটা স্টেজে গিয়ে দেখবা, যখন উনি বিশাল আকারের বিশাল বড় মাপের উদ্যোক্তা হয়ে গিয়েছে, তখন ওনার অনেকগুলি কোম্পানি। সো আমরা বলতে পারি সবচেয়ে ছোট ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা বিজনেস, সবচেয়ে বৃহদায়তন বিজনেস হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এরপরে আমরা দেখব স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। প্রত্যেকটা বিজনেসেরই ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্টের কাজটা পরিচালনা করতে হয়। তুমি যদি এক মালিকানা বিজনেস গঠন করো, এখানে তোমার ম্যানেজমেন্ট থাকবে। তুমি যদি অংশীদারি বিজনেস প্রতিষ্ঠিত করো, তখনও ওই জায়গায় তোমার ম্যানেজমেন্ট করতে হবে। তুমি যদি সমবায় বিজনেস গঠন করো, ওই জায়গাও তোমার ম্যানেজমেন্ট করতে হবে। তবে অন্য যে কোনো বিজনেসের চেয়ে কোম্পানি বিজনেসের পরিচালনা অথবা ব্যবস্থাপনাটা একটু অন্যরকম। এই জন্য এখানে বলা হয় স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য। আমরা যদি বইয়ের ভাষায় একটু দেখি, তোমরা দেখো, কোম্পানি সংগঠনের ব্যবস্থাপনা মালিকানা থেকে ভিন্নতর। এই কথাটার মানে হচ্ছে তুমি মালিক আর ব্যবস্থাপনা এই দুইটা জিনিস ভিন্নতর। কিন্তু এক মালিকানা বিজনেসের কথা তুমি বলো, এখানে যে মালিক সেই হচ্ছে ব্যবস্থাপক, যে বিজনেসের মালিক সেই পরিচালনা করতেছে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে এটা একটু ব্যতিক্রম। আরও যদি আমরা দেখি, দেখো, পরিচালকরা এর সার্বিক ব্যবস্থাপনায় হলেও দৈনন্দিন ব্যবস্থাপনা কার্য বেতনভুক্ত তৃতীয় পক্ষের উপর ন্যস্ত থাকে। দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ এমডি, সিইও বেতনভুক্ত কর্মচারী হিসাবে পরিচালনা পর্ষদের দেওয়া সিদ্ধান্তকে বাস্তবায়নে
সবচেয়ে বেশি চেষ্টা করে অথবা দায়ী থাকে। অন্যদিকে পরিচালনা পর্ষদ তাদের কাজের জন্য শেয়ার হোল্ডারদের নিকট দায়ী থাকে। সো অন্য অন্য বিজনেসের চেয়ে এই বিজনেসের ব্যবস্থাপনা অথবা ম্যানেজমেন্টটা একটু ভিন্ন, এই জন্য এখানে বলা হচ্ছে স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলেছি, আর এই বৈশিষ্ট্যগুলি তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা যেটা ছিল এটা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়েছে। সো তোমরা যদি এটা বুঝতে পারো, আমরা আরেকটু সামনে আগাতে চাচ্ছি। দেখো, যারা বই দেখতেছো তোমরা দেখো, পরের যে টপিক্সটা আমরা দেখব এটা হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব। আমরা আসলে বৈশিষ্ট্যর মাধ্যমেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। কোনো একটা বিজনেসের সুবিধা অসুবিধা গুরুত্ব এগুলি অনেকটা বৈশিষ্ট্যের মাধ্যমে চলে আসে। এরপরেও আমরা একটু এখানে কোম্পানি সংগঠনের গুরুত্ব নিয়ে অল্প কথা বলবো, তোমরা একটু দেখো। গুরুত্বের ব্যাপারে যদি আমরা কথা বলি, আমরা পয়েন্টগুলি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথম গুরুত্বর পয়েন্ট যেটা এখানে আছে এটা হচ্ছে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। দেখো, আমরা এটা বৈশিষ্ট্যের মধ্যে একটু আগে কথা বলেছিলাম। বৃহদায়তন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তুমি যদি গড়তে চাও, অনেক বেশি ক্যাপিটালের বিজনেস যদি তুমি কোনো করতে চাও, তাহলে এটা করতে হবে কিসের মাধ্যমে? যৌথ মূলধনী কোম্পানি বিজনেসের মাধ্যমে অথবা যৌথ মূলধনী কোম্পানি ব্যবসার মাধ্যমে তোমাকে কি করতে হবে? বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে অথবা প্রতিষ্ঠিত করতে হবে। সো এটা একটা সুবিধা আমরা বলতে পারি। উত্তম বিনিয়োগ ক্ষেত্র। অনেকের কাছেই টাকা পয়সা আছে, কিন্তু কোথায় ইনভেস্ট করবে, কোন জায়গায় তার ইনভেস্টমেন্টটা সেফ, এটা আসলে খুঁজে পায় না। কিন্তু কোম্পানি সংগঠনের গুরুত্ব এই জন্য আমরা বলতে পারি যে উত্তম বিনিয়োগের একটা ক্ষেত্র হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, সেফ ইনভেস্টমেন্ট। যদিও তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, স্যার এটা তো বিভিন্ন সময় শেয়ার মার্কেটে ধস নেমে যায়, এগুলি তো কিছু সমস্যা থাকবেই, কিন্তু সব মিলিয়ে আমরা যদি ওভারঅল বলতে চাই, সারা বিশ্বর সাথে তুলনা করে বলতে চাই, বাংলাদেশের সাথে মিলিয়ে বলতে চাই, তাহলে একটা উত্তম বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই জন্য এটা হচ্ছে একটা কোম্পানির গুরুত্ব বলা যায়। তারপরে আমরা বলতে পারি সঞ্চয়ে উৎসাহদান ও মূলধন গঠন। দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মাধ্যমেই কিন্তু বৃহৎ আকারের মূলধন গড়ে ওঠে। তুমি হয়তো 5,000 টাকার শেয়ার ক্রয় করেছো, এরকম সারা দেশ থেকে যদি 1 লক্ষ ব্যক্তি 5,000 টাকা করে শেয়ার ক্রয় করে, তখন এইটাকে তুমি একসাথে করে দেখো, একটা বৃহৎ আকারের মূলধন গঠন হয়ে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে সঞ্চয়ে উৎসাহদান এবং মূলধন গঠন। সঞ্চয়ে উৎসাহদান এবং মূলধন গঠনে যৌথ মূলধনী কোম্পানি কাজ করে। যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সঞ্চয়ে উৎসাহদান এবং মূলধন গঠন। এই জন্য এটাকে আমরা কি করতে পারি? যৌথ মূলধনী কোম্পানির অথবা কোম্পানি সংগঠনের গুরুত্ব বলতে পারি। ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। এই কথাটা তোমাদের সাথে আসলে না বললেই না হয়। বিজনেস means risks. Without taking risks, you will not able to done any business. তাহলে তোমাকে বিজনেস করতে হইলে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি ছাড়া তুমি কোনো বিজনেস করতে পারবা না। তোমাকে ঝুঁকি নিতেই হবে। আর ঝুঁকি যেহেতু নিতে হবে, ঝুঁকি বন্টনের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। কারণ তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই, এক মালিকানা বিজনেস। এক মালিকানা বিজনেসের মালিক কতজন? একজন। অংশীদারি বিজনেস, এটার মালিক কতজন? সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তাহলে দেখো,
এক মালিকানা বিজনেস যখন তুমি পরিচালনা করবা, তখন এখানে যদি একটা বিরাট অঙ্কের লোকসান হয়ে যায়, তাহলে একজন যে মালিক আছে তাকে এটা বহন করতে হবে। এটা কিন্তু অন্য কেউ বহন করবে না। তুমি যদি অংশীদারি বিজনেসের কথা বলো, এখানে যদি একটা ব্যাপক আকারের লোকসান হয়ে যায়, এই 2 জন থেকে 20 জন ব্যক্তির মধ্যে এই লোকসানটা নিতে হবে। কিন্তু যদি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বলো, সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ যেহেতু শেয়ার দ্বারা লিমিটেড, সো এখানে বিশাল আকারের শেয়ার হোল্ডার থাকতে পারে। ওনাদের এই শেয়ার হোল্ডারদের যদি একটা ব্যাপক আকারের লোকসান হয়ে যায়, তাহলে কিন্তু এটা যারা আছে সবার মধ্যেই বন্টন হয়ে যাবে। আর এই লোকসানটা সবার মধ্যে যখন বন্টন করা হবে, তখন সামান্য হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি। এটা যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্ব আমরা বলতে পারি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থান, দেখো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট প্লাস হচ্ছে অনার্সের স্টুডেন্ট, তোমরা যারা আছো, কমার্সের বর্তমান যুগ, কমার্সের যুগ, তোমরা যখন বিবিএ এমবিএ শেষ করবা, তখন তোমাদের জব মার্কেটটা অন্যদের চেয়ে অনেক বেশি এক্সটেনশন হয়ে যায়, অথবা অনেক বেশি সম্প্রসারিত থাকে। এর মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কমার্সে যারা পড়াশোনা করে, তারা পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রাইভেট সেক্টরে জয়েন করতে পারে। আর বিভিন্ন প্রাইভেট সেক্টরের মধ্যে যারা সবচেয়ে বেশি চাকরি দেয়, সবচেয়ে বেশি কর্মসংস্থান করে, এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। মনে করো তুমি একজন বিবিএ এমবিএ শেষ করা একজন স্টুডেন্ট, কিংবা বিবিএ এমবিএ তুমি শেষ করবা, তখন তোমার বেশি কম্পেনসেশন প্যাকেজে, বেশি স্যালারিতে যে চাকরিটা তুমি আশা করবা, এটা কিন্তু এই কোম্পানির কাছে। কোম্পানি তোমাকে এরকম বেশি স্যালারি দিতে পারে, বেশি উন্নত মানের একটা লাইফ লিড করার জন্য তোমার যে কম্পেনসেশন প্যাকেজ আছে, এটা কে দিতে পারে? যৌথ মূলধনী কোম্পানি দিতে পারে। আর যৌথ মূলধনী কোম্পানিতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে, যেটা অন্য কোনো বিজনেসের মাধ্যমে বাংলাদেশ নয়, সারা বিশ্বে কোথাও সম্ভব হয় না। এই জন্য এখানে বলা হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অথবা যৌথ মূলধনী কোম্পানির একটা অনেক বড় গুরুত্ব বলা যায়। তারপরে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার। বিজনেসে সফল হইতে হইলে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। টেকনোলজিকে বিজনেস গ্রহণ করতে হবে। কিন্তু তোমরা যদি দেখো একটা প্রযুক্তি আনতে, মনে করো 1 কোটি টাকা দরকার। 1 কোটি টাকা দরকার একটা প্রযুক্তি আনার জন্য। এটা কি এক মালিকানা বিজনেসের পক্ষে সহজে সম্ভব হবে? তোমরা বলো। এক মালিকানা বিজনেসের পক্ষে কিন্তু 1 কোটি টাকা দিয়ে একটা প্রযুক্তি আনা সহজ হবে না, কিংবা হইলেও কষ্টসাধ্য হবে। ঠিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একই কাহিনী ঘটবে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে 1 কোটি টাকা দিয়ে একটা প্রযুক্তি আনা এবং এটাকে ব্যবহার করার জন্য মাসে একটা হাই কম্পেনসেশনের স্যালারি দিয়ে, হাই কম্পেনসেশনের প্যাকেজ ঘোষণা করে এটাকে মেনটেন করা কোম্পানির ক্ষেত্রে কোনো ব্যাপারই না। কারণ কোম্পানির ইনভেস্টমেন্ট অনেক বেশি, প্রফিটও অনেক বেশি। এই জন্য বলা হচ্ছে যে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার, এটা হচ্ছে কোম্পানি সংগঠনের একটা গুরুত্ব। সামাজিক দায়িত্ব পালন। করোনা মুহূর্তের কারণে আমরা এখন ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি। তাহলে এই করোনা হচ্ছে একটা সামাজিক বিপর্যয়। আর তুমি যদি লক্ষ্য করো, তুমি যদি টেলিভিশন দেখো, তুমি যদি জাতীয় দৈনিকগুলি অনলাইনে দেখো, তাহলে দেখবা কোনো না কোনো কোম্পানি প্রতিদিন বিশাল আকারের করোনাকালীন জনগণকে সাহায্য করে যাচ্ছে, কোনো না কোনো কোম্পানি। এই জন্য
এই সামাজিক দায়িত্ব পালনটা যৌথ মূলধনী কোম্পানি বেশি করে থাকে, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করে, হাসপাতাল প্রতিষ্ঠা করে, কারণ এটাকে কোম্পানির সামাজিক দায়িত্ব বলা হয়। আর এই সামাজিক দায়িত্ব পালনটা কোম্পানি খুব ভালোভাবেই করে যাচ্ছে, আর এইটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্ব আমরা বলতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা, ইন্টারন্যাশনাল রিলেশন, একটা দেশের জন্য আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে পরিচালনা করার জন্য, অন্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক এই আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টিতে সবচেয়ে বেশি বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে হচ্ছে কোম্পানি সংগঠন। সো এইটা হচ্ছে কোম্পানি সংগঠনের একটা গুরুত্ব। তারপরে দেখো, আজকে এই পয়েন্টটা বলি শেষ করতে চাচ্ছি, ব্যবস্থাপনা পেশার উন্নয়ন। তোমরা আসলে বাংলাদেশে ওইভাবে এখনও এটা হয়ে ওঠে নাই। ম্যানেজমেন্ট কিন্তু একটা পেশা হিসাবে উন্নত বিশ্বে পরিণত হয়েছে। এই ম্যানেজমেন্ট পেশা হিসাবে উন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির। আর এই যৌথ মূলধনী কোম্পানি পেশা হিসাবে বাংলাদেশেও আস্তে আস্তে স্বীকৃত হচ্ছে। সো এইটা হচ্ছে কোম্পানি সংগঠনের একটা গুরুত্ব আমরা বলতে পারি। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটাকে আর বেশি লেংদি করতে চাচ্ছি না। আজকে আমরা কি পড়েছি এটা আমি আর একটু সারমর্ম করতে চাচ্ছি তোমাদের সাথে। আজকে আমরা প্রথমেই পড়েছি যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যৌথ মূলধনী কোম্পানির ধারণা আমি তোমাদেরকে দিয়েছি। তারপরে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোম্পানি সংগঠনের গুরুত্ব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনগুলিতে আমরা সামনের পরের পয়েন্টে আছে কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ, এটা তোমাদেরকে পড়াবো এবং সামনের টপিকসগুলি পড়াবো। তোমরা আমি যে পর্যন্ত পড়িয়েছি আশা করি তোমরা এগুলি ভালোভাবে বাসায় একটু দেখবা। আর তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা যখন কলেজ খোলা হবে তখন আমি তোমাদের কাছ থেকে দেখে নিব। তোমরা আমার জন্য লিখে নিয়ে আসবা এক মালিকানা এবং অংশীদারি বিজনেসের সাথে কোম্পানি সংগঠনের পার্থক্যগুলি তোমরা একটু বড় আকারে আমার জন্য লিখে নিয়ে আসবা। ইভেন আমাদের সামনে যে ইন্টারনাল পরীক্ষা হবে এখান থেকে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন দিব যা পড়িয়েছি এর মধ্যে। সো তোমাদের হোমওয়ার্কটা তাহলে কি রইল, যে কোম্পানি সংগঠনের সাথে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের বিস্তারিত পার্থক্য লিখে নিয়ে আসবা। লিখে নিয়ে আসবা বলতে তোমার বাসায় থাকবে, যখন আমাদের কলেজ খোলা হবে, এই করোনা দুর্দশা দূর হবে, তখন আমরা তোমাদের ক্লাসে এটা দেখে নিব। তাহলে আবার বলছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আর ভালো থাকার জন্য এখন বাসায় থাকতে হবে। অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া যাবে না। প্রয়োজন হইলেও স্বাস্থ্যবিধি মেনে তোমাকে বাসা থেকে বের হইতে হবে এবং সামাজিক দূরত্ব অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আজকে সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে।